আমার ২.৫ মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেননি, কেবলমাত্র মেয়ের গায়ের রং কালো হয়েছে বলে। এই রঙের জন্য আমি দায়ী নই। আবার প্রশ্নটা রঙেরও নয়। সব রঙের মানুষের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। বাচ্চা সুস্থ আছে, ওজন স্বাভাবিক আছে, ঠিক মতন শ্বাস নিতে পারছে, এই কি যথেষ্ট নয়? প্রচণ্ড মন খারাপ হয়ে এলো আমার। সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। গোসল করতে যাওয়া প্রয়োজন এখন, কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়ুয়া ননদ আছে। আমার বর ও শ্বশুরাব্বু কাজে গেছেন। আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম। সোনাইয়ের দুপাশে ছোট্ট কোলবালিশ রেখে কপালে ছোট্ট করে চুমু খেলাম। এরপর রুম থেকে বেরিয়ে রাহার রুমে গেলাম। দরজা নক করে বললাম, রাহা, ফ্রি আছো? রাহা বসে বসে ফোন টিপছিল। আমাকে দেখে বলল, হ্যাঁ ভাবি বলো। মিহি হেসে বললাম, বোন, একটু আমার রুমে এসে বসো না, আমি গোসল সেরে আসি। রাহা বলল, হ্যাঁ ভাবি, যাচ্ছি। রুম থেকে বেরোতেই সরাসরি শাশুড়ির সামনাসামনি পড়লাম। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছেন। আমি চুপ করে চলে আসতে চাইলাম। সেই মুহূর্তে তিনি বলে উঠলেন, কি গো বউ, আমার মাইয়া ডারে নিজের কামের বেটি পাইছনি, যখন মর্জি ফরমাস খাটাইবা কি? আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম, না মা, ওরকম কিছু না, আমি শুধু এসে একটু বসতে বলেছি, আপনি ভুল বুঝছেন। যা বোঝা ঠিকই বুঝছি, তুমি বুঝাইতে আইসো না, নিজের ঘরে যাও। রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো। আমি কিছু বললাম না, নিজের রুমে চলে আসতে নিলাম। তখন আমার কানে তাদের কথা এলো। রাহা বলছে, মা, তুমি ভাবির সাথে এমন করে কথা বলো কেন? তোর এত সমস্যা কি? যার সাথে যেমনে কথা কন লাগে অমনেই কই আমি। শখ কইরা পোলারে বিয়া করাইছিলাম, চাইলাম একটা বাধ্য বউ আনমু, আমার সব কথা শুনবো এমন, অথচ কপালে জুটছেও এমন। প্রত্যেকটা কথাই তর্ককরণ লাগে ওর। ওপরওয়ালা বাঁচাইয়া রাখলে আমার পোলারে আমি আবার বিয়া করামু। আমি চলে এলাম ওখান থেকে। কি যে কান্না পাচ্ছে, খুব ইচ্ছে করছে কেঁদে বুক ভাসাতে, কিন্তু এখন বয়স হয়েছে। কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার আর নেই। লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আর একবার ঠিক মতন গুছিয়ে শুইয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমার বিয়ে হয়েছে ৩.৫ বছর। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে। একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরের অনেক মানুষ দেখতে পেলাম। আম্মা আমাকে বলল, অঙ্গজা, শোন না মা, তোকে দেখতে আসছে এরা, ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, তৈরি হ। তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে। পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে। বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখাটা হয়েছিল। মেয়ে দেখার রীতিনীতি আমার জানা, তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব। আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখেছি। লোকটা ভীষণ শান্ত, একবারও আমার দিকে তাকায়নি। আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ির আমাকে পছন্দ হয়ে গেল সেদিনই। তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানেকের মধ্যেই বিয়ে। বরের নাম জানতে পারি বিয়ের দিন। মাহতাব সিদ্দিকী, বাবা মায়ের একমাত্র ছেলে, ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত। প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুর বাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মত নেই, প্রচণ্ড খুশি হয়ে পড়ি আমি। কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি। আমার শাশুড়ি কখনো আমাকে রান্না বান্না করতে বলেননি, তবে তাকে একা সব রান্না করতে দেখে আমার বিবেকে বাঁধত। আমার শাশুড়ি আমাকে কখনো বলেননি বাড়ির কাজ করতে, তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে বাঁধত। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেননি, কিন্তু ননদ ভারী পছন্দ করে, ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাঁধত। আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি, কিন্তু কাকি শাশুড়িরা যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এই বাড়িতে এসে গরম খবর হিসাবে বাড়ির বউদের বাড়ির সব কাজটাজ শাশুড়ির ওপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো, দিনের নামে কলেজে গিয়ে হিল্লিপোনা করার ওপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত, আড়ালে তা শুনতে আমার বড় বিবেকে বেঁধেছিল। পরদিন শাশুড়ি মাকে গিয়ে বলি,
মা, আমার না আর কলেজে যেতে ভালো লাগছে না, আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দিই। মা সায় দিয়েছিলেন আমি পুরোপুরি সংসারে মন দিই, আর তারপর হুট করেই মনে হয় পড়াশোনা করে আর কি হবে। আমার পুরো জীবনটা তো আপাতত আমার স্বামী আর সংসার। আমি সংসারী হয়ে উঠি, আমি পড়াশোনাকে জলাঞ্জলি দিই, অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম। ভাবতেই দীর্ঘশ্বাস আছে আমার। গোসল দিয়ে রুমে এসে দেখি সোনাই জেগে আছে। আমার শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে গেলাম। আমার দিকে কেমন বড় বড় করে তাকিয়ে আছে। আমি 2 হাত এগিয়ে দিয়ে বললাম, আম্মুর কাছে আসবে সোনা? সোনাই হাত পা তুলে হাসতে লাগে, দন্তবিহীন মাড়িগুলো দেখা যায়। আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, ওরে আমার লক্ষ্মী সোনাটারে, খিদে পাচ্ছে? তখন তো খেলেই না, বাবাকে মিশু মিশু করছো। সোনাই আবার খানিকটা ঘুমোলেই আমি ওকে ঠিক মতন শুয়ে রান্নাঘরের দিকে গেলাম। রাতে রান্নাটা করতে হবে তো। মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। আমি নীরবে শ্বাস ফেলে রান্না করতে লাগলাম। কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো। আওয়াজ পেয়েই আমার বুকটা কেঁপে উঠল। হাত ধুয়ে যেতেও সময় হবে। রাহাকে ডাকলাম, রাহা ডাকটা বোধহয় শুনতে পেল না। মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশেই। আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোল বালিশ সহ বিছানা থেকে পড়ে গেছে। আমার পুরো শরীর অসাড় হয়ে এলো। আমি ক্ষণিকের কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আমার বিছানাটা বেশি উঁচু না, 1 হাত মতন হবে। উবু হয়ে কোল বালিশের ওপর পড়েছে। অল্প লেগেছে বোধহয় নাকে, কপালে আর ঠোঁটে। ঠোঁটের সম্মুখে কেটেছে হয়তো, সামান্য রক্ত। বুকে এসে সোনাইয়ের কান্না থেমেছে। আমার চোখ ছলছল করে উঠল। মেয়েকে বুকে নিয়েই বাইরে গেলাম। মা কি কান্নার আওয়াজ শোনেননি? এত পাষাণ কেউ হয়? আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম। তিনি ভুরু কুঁচকে ফেলে বললেন, এগুলো কিসের নাটক? সরো এখান থেকে। আমার চোখে জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। বৃত্তৃষ্ণায় মুখ বিষিয়ে উঠল। বোধহয় এই 3.5 বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম। আপনি মানুষ মা? এটা আমার একার মেয়ে, আপনাদের রক্ত না? একটুও দয়া মায়া হয় না আপনাদের? কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন? 2.5টা মাস হলো, একবারও কোলে নেননি, তাকিয়ে দেখেননি কেন? চোখ রাঙিয়ে উঠলেন মা। অঙ্গজা, তোমার হেডাম দেখা আমি অবাক হইতাছি। কার লগে কথা কইছো, ভুইলা গেছো? আমি প্রত্যুত্তর করলাম, মা ভুল বলছি না আমি, আপনিই দেখেন, আপনার ছেলেরই তো সন্তান, কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে? মা ধমকে উঠলেন, চুপ! এত কথা কই পাইতেছিস? বাড়ি থেকে বাইর করে দিতে পারি, ভয় ডর লাগে না? হ্যাঁ, এইটারে তোর বাপের বাড়ি পাইছস? আমি থমথমে আওয়াজে বলে উঠলাম, আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা। আমি যেমন এই বাড়ির বউ, আপনিও বউ, এই বাড়ির মেয়ে নন। আপনারও এই বাড়ির ওপর অধিকার নেই। আমারে অধিকার চেনাইতেছস? আমি নরম হলাম। বেয়াদপি মাফ করবেন মা, আপনি সোনাইকে দেখেন একটু, গায়ের রঙের ওপর ওর কি দোষ? আমরা তো ইচ্ছে করে করিনি মা। একটু তাকিয়ে দেখুন, কি মায়াময় চেহারা ওর, কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন। কোলে নেবেন না? আপনাদের রক্ত নাও? এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কালা মাইয়ারে আমি আমার রক্ত মানি না। কোন কান বেজন্মা এইটা? কোনখানে কোন কুকাম কইরা আইসা পয়দা করছো সেইটারে কে জানে? তোদের 2টারে যেই বাড়িতে এতদিন জায়গা দিছিলাম, তোর এই 7 কপালের ভাগ্য ছিল, আর তুই ওরা শুরু করছস। থাকতে খাইতে পারছিলি, ভালা লাগতেছিল না? আমি কথা হারিয়ে ফেললাম। একবার মেয়ের দিকে তাকালাম, একবার মায়ের দিকে। মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগাড়ে। আমি স্তব্ধ হয়ে আছি। এমন সময় কলিং বেল বাজলো। মা দৌড়ে গিয়ে দরজার কাছে গেলেন। দরজা খুলে আমার বরকে দেখতে পেয়েই কুমিরের কান্না কেঁদে উঠে বললেন, বাবু, আমি কি সর্বনাশ করলাম রে এটা? তোর লাগিয়ে এমন বউ আনলাম, ছোট বড় মানে না, কুকাম কইরা একটারে পয়দা করছে। আমি জানতে পারাই আমারে গালাগাল করতেছে, কইতাছে এই বাড়িতে আমার অধিকার নাই, 2 দিন পর বাড়ি থেকে বাইয়ার করিয়ে দেব। আমি এখন কই যামু রে? কি কপাল কইরে এমন বউ আনছিলাম। শাশুড়ি মায়ের হাই হাই দেখে আমি এখনো চুপ।
শুকনো মুখে তাকিয়ে আছি মাহতাবের দিকে। বাড়ি আসতে না আসতেই এসব শুনল। ওর রাগ বেশি, তার চেয়েও বেশি ধৈর্য। এখন মাহতাবই শেষ ভরসা। মাহতাব, তুমিও কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে? মাহতাব নিশ্চুপ হয়ে সব শুনল। এরপর বাড়ির ভিতরে এলো। এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। মাহতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না অঙ্গজা? মাহতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, কিছু বলার নেই সত্যি। মাহতাব সামনের সোফায় বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। মাহতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটি গল্পের দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা শুনতে চাই। এক দিক শুনে জাজ করব না আমি। হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি 6 দেখছো, মা 9। এর মানে এই নয় যে একজন ভুল অপরজন ঠিক, দুজনের দিক ভিন্ন। অঙ্গজা, তুমি কি বলবে না কিছু? আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। মাহতাব সামান্য হাসল। এটুকুই? আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলাম। মাহতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স 31-এর কোঠায় পা রেখেছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি বলো তো মা? মা বললেন, বাবু, তোর বউ এখন থেকে তোর কান ভাঙাইব। মাহতাব মুচকি হেসে বলল, তুমি এখানে বসো মা, দেখি কিভাবে কান ভাঙাই, ঠিক আছে? মা মাহতাবের পাশে বসলেন। মাহতাব আমাকে বলল, এরপর? মা আমার মেয়েকে ছুঁয়ে দেখেন না। মেয়েটা আজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল, মা তাও একবার দেখেননি। মাহতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর? মাকে প্রশ্ন করি, কেন মা এমন করেন? মা কি বলল? মা বললেন, ও নাকি আপনাদের রক্ত না। আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি, মানে ওর বাবা অন্য কেউ। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। মাহতাব মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে মাকে বলল, মা, এসব সত্য? মা আমতা আমতা করে বলল, ভুল নাকি? দেখ এই মাইয়ার থোবনাটা দেখ, তোর মতন কোন দিক দিয়ে হয়েছে? না চেহারা সাইজ, না গায়ের রং, যে কেউ দেখে বলে দেবে এর বাপ তুই না। মাহতাব চোখ বুঝে ফেলল। তারপর মায়ের দিকে তাকিয়ে আবারও বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছ? হ্যাঁ কইছি, যা সত্য তাই কইছি। এখন তুইও কি আমারে বাড়ির থেকে বাইর কইরা দিবি বাবু? চম্পা ভাবি আমারে কইছিল বউ তোরে তাবিজ টাবিজ কইরা রাখছে, এখন বুঝতে পারছি আমি। মা কাঁদতে লাগলেন। মাহতাব মায়ের দিকে এগিয়ে গেল। মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো। মা ছ্যাঁত করে উঠে সরে গেলেন। বললেন, এটা কি করতেছোস? এই বেজন্মারে দিয়া ছোঁয়াবি না আমারে, পাপ লাগবো আমার। মাহতাব সরে দাঁড়ালেন। আমার মুখোমুখি হয়ে বললেন, তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত মুখে বলি, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম, চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধহয় সামান্য হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তে মাহতাব বলে উঠল, 8:20 বাজে অঙ্গজা, 9টার মধ্যে তোমার, আমার আর সোনাইয়ের জিনিসপত্র সব কিছু গুছিয়ে ফেলো, আমরা বেরোবো। আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহতাবের দিকে, জিজ্ঞেস করলেন, কি কস এডি, কোনে যাবি? মাহতাব মুচকি হাসলেন মায়ের দিকে তাকিয়ে, বললেন, আমি কারোর প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভিতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে। তুমিও আমার বউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি চাই না যে মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টে রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যে পৌঁছাবো আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে, আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে। মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো। তাই তোমাদের আলাদা থাকাটাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি। আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। মাহতাবের এত সব কথার মাঝে
আমি আটকে রইলাম তার বারবার বলা আমার বউ কথাটিতে। মা চিল্লিয়ে উঠলেন, আব্বা যাইস না, আমি কাইলি তোরে হুজুরের কাছে নিয়ে যামু। চম্পা ভাবি কাইলও আমারে কইছিল বউ তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি নাই তখন, কিন্তু এখন বুঝতাছি আমার কি সর্বনাশ হইল। আব্বা কাইল না, এখনই চল, তোরে হুজুরের কাছে নিয়ে যামু। মাহতাব বলল, মা আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্মে প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসাবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসাবে তোমার আঁচলে বাঁধা পড়ি বলো তো। মা অশ্রুসিক্ত নয়নে মাহতাবের দিকে তাকিয়ে রইলেন। তারপর কি যেন একটা ভেবে তেড়ে আসতে নিলেন আমার দিকে। বিড়বিড় করে বলছেন, আমার এত শখের সংসার নষ্ট করতে আছিস তুই? আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না, আগে থেকেই টাইটে রাখতে হয়, নইলে মাথায় চইরা নাচন শুরু করে, তারপর এক সময় সংসার ভাঙে। আমার পোলাডা একটা ছাড়া দুটো কথা কইতো না আমার উপরে, সে আমারে কথা শুনাইয়া তোর লাগি তোরে। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। উপাস থেকে মাহতাব এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিসিস করতে করতে বললেন, বাবু পথ ছাড়, সামনের তেরে সর। মাহতাব কঠিন গলায় আমাকে আদেশ করল, 5 মিনিট, যা প্রয়োজন গোছাও। মা বললেন, কোথাও যাবি না তুই, এই মেয়েরে যাইতে ক, ওরে আমার বাড়িতে বাহির হইতে ক। মাহতাবের গলা আরো গম্ভীর হলো, অঙ্গজা তোমায় যেতে বলছি না রুমে, যাও। আমি চলে এলাম। রুমের ভিতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মাহতাব তা শুনছে। যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিতে যাচ্ছে, তখনই মাহতাব বলে উঠছে, মা যা ভেবে বলছো একটু ভেবে চিনতে বলো। পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরেও একটা মেয়ে আছে, তোমার ঘরের মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। পাশের বাড়ি থেকে এলো রাহা। ও বাড়ির মেয়ে প্রিয়া, আর ও একই ক্লাসে পড়ে। গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল। ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়ে বলল, কই যাচ্ছ তোমরা? মাহতাব ওর মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের খেয়াল রাখিস কেমন। আমার হাতে লাগেজ দেখে বোধহয় কিছু ধরতে পারল রাহা। কেঁদে ফেলে বলল, যেও না। মাহতাব বলল, তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থান এটা না রাহা, তুই চাস না ওরা সুখে থাকুক। রাহা আমাদের আর আটকালো না, মাও আটকালেন না। মাহতাব আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটাকে কোলে তুলে নিল। ওকে বুকে জড়িয়ে অন্য হাতের লাগেজটা নিয়ে বলল, এসো। ও বেরিয়ে গেল আর আমি সদরের চৌকাঠে আটকে রইলাম। আমার জন্য এই বাড়িটা ছাড়া এতটাও সহজ না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক, দিন শেষে তাকে ঘরে ফিরতে হয়, ঘরে বাঁধা পড়তে হয়। আমার 3.5 বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি? একবার পিছনে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরবেন, এসে বলবেন, আম্মু 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। আমার আর চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘণ্টাখানেকের আলাপন হবে না। এ বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি। মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি? মাহতাব তাড়া দিল, অঙ্গজা এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাঠ পেরলাম, কিন্তু এই রাতের 9টা বাজে। আমাকে আর আমার 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহতাব যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখের প্রগাঢ় পলক ফেলে মাহতাব আমায় আশ্বাস দিল, আমি আছি। বাতাসেরা যেন একত্রে গান গেয়ে উঠল, পুরো পৃথিবী তোমাদের বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে। মাহতাব আমাকে নিয়ে সেদিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠল। বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল ক্ষণিকেই। ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমার। বাবা কল দিয়েছিল রাতে, আমাকে ফিরতে বলেননি, কেবল হাসি মুখে বলেছিলেন, মা আমি চাই তুই ভালো থাকিস। আমি জানি এখন তুই ভালো থাকবি, আমার নাতনির খেয়াল রাখিস। আমি প্রতি সপ্তাহে 2 বার করে তোদের দেখতে আসবো। মাহতাব পরের 3 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়। সকালে উঠেই অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেলে, একটা 2 বেডের বাসা। মাসের শুরু, বেতনটা ব্যাংকের অ্যাকাউন্টেই ট্রান্সফার করা হয়েছে 2 দিন আগে। এতে সুবিধা হলো, মাহতাব বেতনের 60,000 উঠিয়ে নিয়ে সেখান থেকে 20,000 বাড়িতে পাঠিয়ে দেয়।
বাবার ইনকাম যথেষ্ট হলেও মাহতাব বরাবরই 20,000 মার হাতে এবং 20,000 আমার হাতে তুলে দেয়। আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম, বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের কাছে খরচের জন্য রাখত। বাড়ির খরচ বাবার টাকাতেই চলতো। এখন পরিস্থিতি ভিন্ন, তবুও নিজ দায়িত্বে মায়ের কাছে 15,000 এবং বোনের হাত খরচার জন্য 5,000 টাকা পাঠিয়ে দিল। মোটামুটি চলার জন্য বাকি টাকায় বাসার অ্যাডভান্স দিয়ে টুকিটাকি সামগ্রী কেনা হলে 10,000 মতন রইল। বাসা পরিষ্কারের কাছে আমি হাত দিতে পারিনি। আমার মাত্রাতিরিক্ত ডাস্ট অ্যালার্জি, আবার ঝুঁকে মোছামুছিও করতে পারি না, তাই সবটা মাহতাব একাই করলো বিনা অভিযোগে। সারাদিন বাহিরের খাবার দিয়েই চললাম। রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি, মাহতাব এসে দুম করে পাশে শুয়ে পড়ল। আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম। ও প্রচণ্ড উদাস গলায় আমাকে জিজ্ঞেস করলো, খুব কষ্ট হচ্ছে অঙ্গজা? এই তো কটা দিন কষ্ট করো, তারপর আমি সব ঠিক করে দেব। আমার কি যে খারাপ লাগলো কথাটাই। এই মানুষটার আমার প্রতি কোনো অভিযোগ নেই কেন? অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্যই বোধহয় খারাপ ব্যবহার করে ফেলতো, অথচ আমার পুরুষটা এমন কেন? নিজেকে নিয়ে ভাবে না কেন? আমি বিড়বিড় করে বললাম, মাহতাব চলো ফিরে যাই, এভাবে তোমার অনেক কষ্ট হবে। মাহতাব হাসলো। আর ও বাড়িতে তোমাদের কষ্ট হবে? আমি মানিয়ে নেব। আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না যে, আমি তোমাদের কাউকে কিছু বলতে পারবো না, তবে মাকে বোঝাবো, মাঝে মাঝেই বোঝাবো সবটা মাকে। আমি অনেক দিন ধরেই আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করেছি, কিন্তু টের পাইনি। তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল। আমি ফুঁপিয়ে উঠে বললাম, ভালোবাসি মাহতাব। মাহতাব এক হাতে আমার গালে হাত রেখে বলল, আমিও আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি। আমার সে কি সুখ। ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম। সোনাই বড় হতে লাগলো। ওর ভালো নাম মেহেরিন সিদ্দিকী অঙ্গনা। ওর চাঞ্চল্য বাড়ল। বাড়ির এ কণা থেকে ও কণা হামাগুড়ি দিতে লাগলো। বাবা প্রায়ই আসে। রাহাও রোজ স্কুল থেকে ফেরার পথে সোনাইকে দেখে যায়। মেয়েটা বড় হতে লাগলো বাবার মতন করে। সব সময় ঠোঁটের কোণে বিশাল একটা হাসি থাকে। কাঁদে কম, হাঁটতে গেলে যদি পড়ে যায় তখনও কাঁদে না। কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে, তারপর আবার ওঠার চেষ্টা করে। এখন সে কিছু শব্দ বলতে পারে, যেমন মা, বাব্বা, দাদা, মাম্মানি, খাবো, যাবো, এইসব। দুদিন ধরে ওকে শেখাচ্ছি দাদু বলা, ও শিখেওছে। তারপর আজ আমার অন্য নাম্বার দিয়ে মাকে কল করে দিলাম। মা যখন কল রিসিভ করলো, সোনাইয়ের সামনে ধরলাম। সোনাই এক গাল হেসে দাদু দাদু বলতে লাগলো। ওপাশে তখন থমথমে নীরবতা। আমি হেসে ফেলে কল কেটে দিই। এরকম কাহিনী আমি মাঝে মাঝেই করতে লাগলাম। সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটায়। রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায়। তিনি এড়িয়ে গেলেন না, এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? আমি মুচকি হেসে বললাম, মা ভালো আছেন? যার পোলা বাড়ি ছাড়ে সেই মা কি ভালো থাকে? আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা। এর মধ্যে সোনাই 2 হাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য। গোল মুখের ফুলো ফুলো গালে হাসছে। মা এড়িয়ে যেতে পারলেন না, কোলেও নিলেন না। কেমন এক দৃষ্টিতে সোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন। গাড়ির হর্ন বাজতেই মা সদ্বিত শক্তি ফিরে পেলেন, এদিক ওদিক তাকালেন। তারপর বললেন, আমার পোলাকে আমার থেকে আলাদা কইরা ভালো করো নাই, আমার ইচ্ছাকৃত না। বুঝি। মা চলে গেলেন, আমিও ফিরে এলাম। তারপর কোইন্সিডেন্টলি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগে। এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠান। সেখানে মা আর বাবার কথোপকথন ছিল। সম্ভাব্য মায়ের অজান্তেই তা রেকর্ড করা। মা বলেছিলেন, জানেন বাবুর আব্বা মাইয়াডা না এক্কেরে বাবুর মতন দেখতে। আমার বাবু ছোটকালে যেমন খালি হাসতো না, অমনে বাবুর মতন ডান গালে একটা টোলও আছে, আর চোখও ছোট ছোট হয়ে যায় হাসার সময়, খালি তাকাইয়া থাকতে মন চায়। বাবা বলেন, তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলেছিলে। মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস হওয়ার গলা শোনা গেল। পাশের বাড়ির ভাবিরা আমার নাতনির গায়ের রং নিয়া যেমন চোখ মুখ কুঁচকায়, আমার খারাপ লাগে। সেদিন ভাবি তো মেলা কথা কইল, রাগের মাথায় অঙ্গজার ওপর ঝাড়ছি। আমার উচিত হয় নাই। তাহলে কল দিয়ে কও ফিরতে।
কইলেই ফিরবো? বাবা বললেন, চেষ্টা করতে পারো। মা চেষ্টা করলেন না, কথা বললেন না আর। এভাবে আরও কটা মাস কাটলো। ও বাড়ি থেকে চলে আসা 1.5 বছরই বেশি হয়ে গেছে। একদিন মাহতাব সন্ধ্যের আগেই অফিস থেকে চলে এলো, সাথে মাকে নিয়ে এলো। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। মাকে ভিতরে এনে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলাম। আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্না করতে। আমি রান্নায় লেগে যাই। সোনাই রুমে খেলছিল। মাহতাব গোসলে গেল। আমি রান্নার এক ফাঁকে সোনাইকে দেখতে রুমে আসি। ভিড়িয়ে দেওয়া দরজার এক প্রান্ত দিয়ে সোনাইয়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম। সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে। একটা একটা মায়ের দিকে দিচ্ছে, আবার খেলছে। মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আদর করছে না, ফেলেও দিচ্ছে না। কেমন যেন বিমুগ্ধ চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে। প্রশান্তির শীতল হাওয়া আমার অন্তর ছুঁয়ে গেল। আমি দৌড়ে রান্নাঘরে এসে রান্নায় মন দিলাম, পাছে না মা দেখে ফেলে। মাহতাব গোসল সেরে বেরোতেই ওকে জিজ্ঞেস করলাম, মা এলো নাকি জোর করে নিয়ে এলে? মাহতাব হেসে বলল, এভাবে আসতো নাকি? আসতে ইচ্ছে হলেও আসতো না, তাই জোর করেই নিয়ে এলাম। আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে গেলাম। যাওয়ার সময় মা বারবার পিছন ফিরে চাইছিল। আমি বললাম, মা একদিন থেকে যান। মা তাতে রাজি না। মাহতাবের হাত শক্ত করে ধরে বললেন, আব্বা ফিরে আয়। মাহতাব নিশ্চল আওয়াজে বলল, তোমাকে রেখে বাবা কখনো অন্য জায়গায় থেকেছে মা? তুমি নানু বাড়ি গেলেও তো বাবা গিয়ে থাকতো। মা চুপ থাকলেন। মাহতাব আবার বলল, তাহলে আমি কিভাবে ওদের রেখে যাই? মা হয়তো খুব করে বলতে চাইলেন, ওদের নিয়েই আয়, কিন্তু বললেন না কিছু। প্রলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন। এরপর সম্ভবত আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করেই মাহতাব আমাকে বলল, এক জায়গায় নিয়ে যাবে, তৈরি হতে। আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম। মাহতাব আমাকে চমকে দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো। মা দেখে অবাক হলেন প্রচণ্ড। চেহারায় বিস্ময়ের সাথে এক ঝাঁক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন, চলে আসছিস তোরা? তিনি যেন চান আমরা থেকে যাই। কেবলমাত্র ইগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না। মাহতাব জবাবে হাসলো, কিছু বলল না। রাহা এসে আমাকে জড়িয়ে ধরল। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। আরও কিছুক্ষণ থাকার পর হুট করেই মাহতাব বলল, আবার একদিন আসবো মা, আজ যাই। মা সঙ্গে সঙ্গে বলল, না গেলে হয় না? মায়ের আওয়াজ ভেজা। মাহতাব মায়ের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আবার আসবো। মা হয়তো কেঁদেই দিতেন। আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম। তারপর একদিন আমার ফোনে মায়ের কল আসে। মায়ের গলার স্বর ভেজা। কেমন আছো অঙ্গজা? ভালো, আপনি? খালি বাড়িতে ভাল লাগে না, সারাদিন একা থাকি। ময়রা পইরা থাকলেও কেউ জানবো না। এভাবে বলছেন কেন মা? কেমনে কমু আর? মায়ের কথা শুনে খারাপ লাগলো। বাচ্চামো দেখে হাসিও পেল। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি আসবো মা? আইসাই তো চইলা যাও। আপনি কি চান আমরা এসে থাকবো? এখন কি মাইক লাগাইয়া কন লাগবো? মা রেগে যাচ্ছেন। আমি হেসে ফেলে বললাম, মা আসছি, দাঁড়ান। কল কেটে দিলাম। মাহতাবকে কল দিয়ে বললাম, আমি বাড়ি ফিরবো। অফিস থেকে সোজা ও বাড়িতে এসো, আর এ বাড়ির সব কিছু ও বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। মাহতাবকে কিছু বলতে না দিয়েই আমি চলে এলাম। বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছে, এদিকে চেয়ে। কেমন যেন লাগলো। এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম। বললাম, আর যাব না। মা কিছু বললেন না, আগলে ধরলেনও না, সরিয়ে দিলেন না। আমি সময় নিয়ে সরে এলাম। মা ভিতরে আসতে বলে তড়িঘড়ি করে ভিতরের দিকে চলে গেলেন। যাওয়ার পর আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা। রাতে মাহতাব এলো। মায়ের কাছে বলল, মা মানুষের কথার জাল খুব শক্ত, কারোর কথাই পেঁচাবে না, কেমন? তোমার মন মস্তিষ্ক তাদের শব্দরা কন্ট্রোল করতে পারে। আমার মা এত দুর্বল নাকি? মোটেও না। নিচে দেখবে, শুনবে, তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কথার আঘাতের চেয়ে বড় আঘাত নেই মা। এই আঘাতের ওষুধ নেই। মা সম্পূর্ণ কথা বুঝতে পারে। তারপর আর আমাকে নিচু করে কখনো কিছু বলেনি। মাহতাব পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। তোমার নিরপেক্ষতায় আমায় এক আসমান সুখ উপহার দিয়েছে। সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না, হাজারো নারী অবহেলায়, অবজ্ঞায়, নির্যাতনে এক কোণায় ঘুমড়ে মরে না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।